তাই ভারতীয় জনতা পার্টি ঠিক করেছে মাঠে নেমে প্রতিরোধ করবে। যতই লকডাউন করে আমাদের আটকাবার চেষ্টা করুন, যাই করুন, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব এবং সাধারণ মানুষ যারা চাইছেন পরিবর্তন সেদিকে এগোবো তাদেরকে সঙ্গে নিয়ে। এই কার্যক্রম আগামী 4 সেপ্টেম্বর সারা রাজ্য জুড়ে প্রায় 81টা বিডিও অফিসের সামনে আমরা ধর্ণার মাধ্যমে কিন্তু যারাই প্রশ্ন তুলছেন বা আপনারা যারা আমাদেরকে জিজ্ঞেস করেন তাদেরকে প্রশ্ন করুন। সরকারি পার্টি হাজার হাজার লোক নিয়ে যোগদান করানো হচ্ছে, বাড়ি থেকে পুলিশ দিয়ে আমাদের কর্মীদের তুলে নিয়ে ঝান্ডা বানানো হচ্ছে, জোর করে হাতে ঝান্ডা ধরিয়ে দিয়ে রাস্তায় হাঁটানো হচ্ছে এবং হাজার হাজার লোকের সভা হচ্ছে। তাদেরকে আইন মানানোর কোনো দায় নেই। কেবল ভারতীয় জনতা পার্টি যেহেতু আমরা সংবিধান আইন মানি, আমাদের দায় আছে। টিএমসি কোনো আইন মানবে না, আইন শৃঙ্খলাও মানবে না, আর না লকডাউন না অন্য কিছু। তারা প্রকাশ্য বিরোধিতা করছেন, ব্যবহারও বিরোধিতা করছেন এবং দুর্ভাগ্য এটা প্রমাণ হয়ে যাচ্ছে যখন তাদের এক একজন বিধায়ক এতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, একাধিক মন্ত্রী আক্রান্ত হচ্ছেন, তা সত্ত্বেও নিজের আইন মানছেন না আর মানুষকেও প্রভাব করছে যাতে লোক আইন না মানে। ভারতীয় জনতা পার্টি আগেও আইন মেনেছে, আগামীতেও আইন মানে। একটা প্রশ্ন, রাজভবনকে বিজেপির পার্টি অফিসে পরিণত করে দেওয়া হয়েছে বলে পার্থচটের অভিযোগ এক, আর দুই হচ্ছে যে আজকে সাংগঠনিক বিষয়টা কিভাবে আপনারা আবেদন করবেন? এইসব গল্প তো আমরা অনেকদিন শুনে আসছি, তাই বোধহয় সার্ভিলেন্সে রেখেছেন রাজভবনকে, কে যাচ্ছে আসছে কার সঙ্গে কথা বলছেন, তাকে গৃহবন্দী করানো তো গভর্নর। রাস্তায় বেরোলে লোক দিয়ে গাড়ি আটকাচ্ছেন আর স্লোগান দিচ্ছেন, ইউনিভার্সিটিতে ভাষণ না দিয়ে চ্যান্সেলর ফিরে আসতে হচ্ছে, এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় দেখা যায়। আর যেহেতু কেন্দ্রীয় ইউনিভার্সিটি বিশ্বভারতী সেখানে আটকাতে পারছে না বলে দেওয়ালে মেরে দিচ্ছেন লোকপাটি। সেই লোকসভার আর আলোচনার সময় তাদের সহযোগিতা নেওয়া হয়েছে, তাদের অভিজ্ঞতা কি হয়েছে, কি করা উচিত, বেশিরভাগকে ডাকা হয়েছে। এখন সব জায়গায় সবাইকে ডাকা হয়নি, যারা সম্ভব হয়েছে কাছাকাছি তারা এসেছেন। বাকি ওখানকার যারা অবজারভার আছেন, জেলার প্রেসিডেন্ট আছেন, তারাই ওখানকার ব্যাপারে নির্বাচন করছেন। অনুব্রত মণ্ডল বলেছেন বিশ্ব ঘটনার সঙ্গে তৃণমূল যুক্ত নয়। এক, দুই হচ্ছে যে পৌষমেলার মাঠে প্রাচীর দিয়ে ঘেরা হবে, এটা কখনোই সমর্থন করা যায় না। এটা তো পরস্পর যদি সমর্থন করছেন না আর এমএলএ কে পাঠিয়ে দিয়ে দেওয়াল ভেঙে দিচ্ছেন, যুক্ত নেই কি করে বলবেন? ভাই বলুন, আমরা এগুলো বিরোধিতা করছি, পরিষ্কার করুন। বিশ্বভারতী নিয়ে রাজ্যপাল চিঠি দিয়েছে মুখ্যমন্ত্রীকে এবং সেখানে তিনি বলেছেন যে যে ঘটনা ঘটেছে বিশৃঙ্খলার জন্য যারা দোষী তাদের শাস্তি পাওয়া উচিত, কিন্তু এই ঘটনার খবর আগাম গোয়েন্দাদের কাছে ছিল না কেন? জেলা প্রশাসন কেন সক্রিয় হয়? রাজ্যপাল ওনার প্রশাসনিক লিখেছেন, আমি জানি না কি সত্যি ঘটনা, কিন্তু খবর ছিল না কিন্তু জানতো না। তার আগের দিন ডিসি নিজে গেছেন লোকজন নিয়ে, সেখানে কিছু লোক বিরোধিতা করেছেন, কেস চলছে আগের থেকে, কোর্টে জাজমেন্ট এসেছে এবং পুলিশের 2 থানার পুলিশ উপস্থিত ছিল, তার সামনে ঘটনা ঘটেছে। যেটা খবর ছিল না এটা আমার মনে হয় ঠিক নয়, খবর ছিলই এবং তারা ইচ্ছা করে এটা হতে দিয়েছেন। প্রশাসন চাইছে এটা হোক, কারণ তাতে তাদের নেতাদের স্বার্থহানি হচ্ছে। ওই এলাকার মধ্যে বহু লোক দোকান বসিয়েছে, এর আগে তার দূরে একটা জমি আছে বিশ্বভারতী, আমি একসময় গেছিলাম দেখেছিলাম, বহু বাইরের লোক এসে কবজা করে বসে গেছে। তো ধীরে ধীরে বিশ্বভারতীর জমি কবজা হয়ে যাচ্ছে এবং তারা সরকারি সহযোগিতায় বা সরকারি পার্টির সহযোগিতায় করছেন। সেটা সেখানকার ভাইস চ্যান্সেলর নিজের জমিকে সুরক্ষিত করতে গেছেন, তাদের কোনো অপরাধ কি? মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছেন তো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, আমাদের কিছু করার নেই। এই যদি মানসিকতা হয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে সুরক্ষিত না থাকে, তার পরিবেশ না থাকে শিক্ষা, তাহলে আমরা কি করে ভালো শিক্ষা আশা করব? মাত্র আমাদের স্বাধীনতা উৎসব আমরা পালন করলাম। আমরা পশ্চিমবঙ্গে যারা আছি, এখানে বিরোধীরা সম্পূর্ণ স্বাধীনতা আমরা ভোগ করতে পারি না। তাদের গণতান্ত্রিক অধিকার নেই, বলার অধিকার নেই, নিজের মতো রাজনীতি করার অধিকার নেই, সভা সমিতি করার অধিকার নেই। এমনকি যে লকডাউন চলছে, সেই লকডাউনকেও সরকার রাজনৈতিক কারণে ব্যবহার করছে। রোজ এই জন্য অদল বদল করছে যাতে বিরোধীরা কোনো প্রোগ্রাম করতে না পারেন এবং সাধারণ মানুষ যে কষ্টের মধ্যে আছে, তাদের উপরে অত্যাচার হচ্ছে, যে দুর্নীতি হচ্ছে, তার প্রতিবাদ করার জন্য যেন রাস্তায় কেউ নামতে না পারে, তার জন্য লকডাউনকে বারবার ব্যবহার করা হচ্ছে। যে মমতা ব্যানার্জি পরিবর্তনের স্লোগান দিয়ে এসেছেন ক্ষমতায়, দেখা হলো পরিবর্তন তো কিছু হয়নি, যদি হয়ে থাকে সেটা পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ হয়েছে।
মানুষ ইলেকশনে ভোট দিতে পারছে না, নমিনেশন করতে পারছে না, মিডিয়া নিজের কথা বলতে পারছে না, বললে তাদের সঙ্গে যে ধরনের ব্যবহার করা হয় সেটা আমরা কর্পোরেশন ইলেকশনও দেখেছি, পরবর্তী সময় দেখেছি। সোশ্যাল মিডিয়াতেও লোকে নিজের বক্তব্য রাখতে পারছে না, সরকারের বিরুদ্ধে যদি কোনো পোস্ট করে বা শেয়ার করে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সে অম্বিকেশ পাত্র থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের সাধারণ কর্মী কাউকে ছাড়া হচ্ছে না। এটা যদি কেউ লাইক করে তার বাড়িতে পুলিশ আসছে, যদিও সাইবার ক্রাইমে কাউকে অ্যারেস্ট করা যায় না, অধিকার নেই পুলিশের, কিন্তু তাকে তুলে নিয়ে গিয়ে তাকে আর্মস রিকভারি বলে আর্মস কেস দিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে, থানায় নিয়ে গিয়ে। সার্বিকভাবে পশ্চিমবাংলার সাধারণ মানুষের অধিকার প্রহরণ করা হয়ে গেছে, পঞ্চায়েত ইলেকশনকে প্রহসনে পরিণত করা হয়েছে। এত বড় গণতান্ত্রিক দেশের একটা গণতান্ত্রিক রাজ্যে সাধারণ মানুষের গণতন্ত্র নাই। 24% আর 34% ইলেকশনে নমিনেশন করা যায় না। প্রায় 1.5 কোটি লোক গ্রামীণ তারা ভোট দিতে পারলো না। 20,000-এর বেশি সিট বিনা কন্টেস্টে জিতে টিএমসি আজকে পঞ্চায়েতের টাকা লুট করছে, রেশন লুট করছে, আমফানের টাকা বিভিন্নভাবে সাহায্য করছে, ত্রাণ বিলি করছে। সেখানে দেখা যাচ্ছে সমাজসেবী শুভেন্দু, কি বলবেন? তৃণমূলের লোগো পর্যন্ত ব্যবহার করছে। তাদের নামে বিভিন্ন আর বিশেষণ আসেই, তার বক্তারা করেই থাকেন। অনেক সময় আমাদের নামেও লোক লিখে দেন, সেটা তার বক্তারা করেছেন, তার সম্বন্ধে আমি কি বলবো? এটা ওনাদের পার্টির ব্যাপার। উনি একজন বড় নেতা, তার সম্বন্ধে কেউ বলতেই পারে বক্তারা। আমি খড়গপুরে গিয়ে দেখি আমাদের ওখানকার যিনি এখন এমএলএ হয়েছেন, যিনি নেতা নেই বেটা হ্যায়, অনেক রকম স্লোগান টুগান লাগা হয়। এরকম কিছু না। শুভেন্দুকে আপনাদের দলে আসবে এরকম কোনো কথা হয়েছে? আসবেন সেটা উনি ঠিক করুন, আমাদের দরজা সবার জন্য খোলা আছে। আপনারা 4 তারিখে এইভাবে যে মানে খোলাখুলিভাবে নেমে পড়ছেন, এটা কি একটা আপনার মনে হচ্ছে যে 21-এর নির্বাচন ফলে অনেক দেরি হয়ে যাচ্ছে? সবই হবে, বাকিরা নেমে পড়েছে, আমরাও নেমেছি। আমরাও ধীরে ধীরে যে পরিস্থিতি চলছে এখানে, রোজ খুন খারাপি হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে। সেই জন্য এটা আমাদের অস্তিত্ব রক্ষা প্লাস গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করছি। তারপরের দিন শিক্ষক দিবস আছে, রাধাকৃষ্ণের জন্মদিন আছে। এজন্য মহাপুরুষদেরকে আর কেন্দ্র করে আমরা বিভিন্ন আন্দোলন সংগঠিত করছি। গোটা দেশে যখন মানে সংক্রমণের হার এরকম ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে, কয়েক কোটি লোক পৌঁছে গেছে, আমাদের রাজ্যেও প্রতিদিন প্রায় 3,000-এর উপর লোক সংক্রমিত হচ্ছে, তখন এই এরকম অ্যাগ্রেসিভভাবে আপনারা এটা পশ্চিমবঙ্গে যে সরকার আছে, দল আছে, তাদেরকে জিজ্ঞেস করুন তারা কেন লকডাউন মানছেন। স্বাভাবিক আছে, আমরা বিরোধী দল, ওনাদের অনুকরণ করবো। সব কিছু মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা হয়, উনি কখনো লকডাউন মানেননি, তো কেউ মানছে না, তার পার্টিও মানছে না। তো আমরা খালি দায় নিয়েছি দেখি, আমরা তো সুরক্ষিতই আছি, সুরক্ষিত থেকেই আমরা আন্দোলন করবো। ঠিক আছে, আমার লাস্ট কোশ্চেন, তারা বিভিন্নভাবে সেন্ট্রাল লিডারশিপের কাছে নাকি ট্রাম্প কার্ড ফেলছিল। তো রবিবার দিন নাড্ডাজির সঙ্গে মিটিং এর পরে আপনি ওভারটার্ন করে আসতে পেরেছেন ওটা? সে তো আগামী দিন বোঝা যাবে কি হয়েছে। নাড্ডাজি এই বলেছেন যে বেশি বিতর্কে যাওয়ার দরকার নেই, সব প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই, আপনাদের কথার উত্তর দিতে না বলুন, আমি দিচ্ছি। আপনাকে যে কায়দা হয় সেটা আপনি করুন। ধন্যবাদ। বাকি 154টা বিধানসভার পর্যালোচনা এখানে হচ্ছে, আর 3-4 দিন এই বৈঠক চলবে। ছোট বৈঠক কেবল সেই জেলা দলীয় নেতাকে নিয়ে, আর যারা প্রভারী আছেন, প্রদেশের যারা ইনচার্জ আছেন, তাদের নিয়ে পর্যালোচনা করতে মূলত নির্বাচন। কিন্তু গত 4 মাস ধরে আমরা কোনো সাংগঠনিক বা সামাজিক গতিবিধি করতে পারিনি। সংগঠন কি অবস্থায় আছে, নতুন কমিটি হয়েছে কার্যকর্তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য, সেই জেলার কাজের পর্যালোচনা করার জন্য। আর আগামী দিনে নতুন করে আমরা মেম্বারশিপ শুরু করছি। বাড়ি বাড়ি গৃহ সম্পর্ক হচ্ছে প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে, তার কতটা প্রস্তুতি হয়েছে, কতটা হয়েছে, তারও খোঁজ খবর নেওয়া হচ্ছে। আজকে লোকসভা হিসাবে হাওড়া গ্রামীণ আর হাওড়া সদর হয়ে গেছে, এখন আরামবাগ এবং শ্রীরামপুর। কালকে বাকি হুগলি ইত্যাদি গুলো হবে। হুগলির আরামবাগ শ্রীরামপুর হুগলি জেলার বৈঠক হচ্ছে, সাংসদদেরও তো লেগেছে। হুগলির হচ্ছে না, লোকসভা দলে আরামবাগ আর শ্রীরামপুর আছে, কালকে সাংসদ এসে যাবে। নির্বাচন ইত্যাদি হওয়ার পরে, নতুন কমিটি হওয়ার পরে কর্মীদেরকে প্রশিক্ষিত করা, তাদেরকে গাইড করার সুযোগ পায়নি, কারণ সাময়িক বৈঠক হয়নি। তো সেজন্য কতটা এগিয়েছে
নিয়ে আগামী দিনে কী করতে হবে তার একটা রূপরেখা সামনে রাখা হচ্ছে। আর যে 2-3টা কার্যক্রম আমরা দিয়েছিলাম জনসম্পর্ক বা জনসম্পর্কে তারও একটা রিপোর্ট নেওয়া হচ্ছে। তার আধারে আগামী দিনের রূপরেখা তৈরি হবে এবং নির্বাচন কবে হবে, কীভাবে হবে, কর্পোরেশন ইলেকশন হবে কিনা এই সমস্ত বিষয়ে আলোচনা। যেটা স্তরে কমিটি অনেক জায়গাতেই তৈরি হয়, জেলা বা মন্ডল স্তরের কমিটি হয়তো ঘোষণা হয়েছে, কিন্তু অনেক জায়গায় কমিটি অসম্পূর্ণ রয়েছে। এই অসম্পূর্ণ কমিটি মানেই সেখানে নাম দেওয়া যাচ্ছে না, অর্থাৎ সেখানে একটা কোথাও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বা সেখানে কোনো রকম সমস্যা রয়েছে। এই যে পরিস্থিতি সেটা কতটা সমস্যা রয়েছে সংখ্যালঘু এলাকায়, আর সেই সব জায়গায় আমরা ভোটে জিতেও গেছি। সেজন্য আমাদের শক্তি অনুযায়ী যতটা সম্ভব গেছি। যেখানে হিংসা হচ্ছে, বাধা হচ্ছে বা প্রত্যন্ত একদম সংখ্যালঘু এলাকায় যারা সমর্থন থাকলেও সংগঠনের দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না হিংসার ভয়, সেখানে একটু অসুবিধা আছে। বাকি টিএমসির চাইতে আমাদের বেশি বুথ কমিটি আছে, আমরা লড়াই করছি। আর সে লড়াইতে রাস্তায় নামলে আমাদের কেস দেওয়া হবে। যারা সমস্ত শক্তি লাগিয়ে বিজেপিকে এবং বিরোধীদের আটকাবার চেষ্টা করেন তারা কোভিড ভাইরাসকে আটকাতে পারছেন না। পুলিশের কাজ হয়ে গেছে কেবল বিরোধীদের আটকানো। লকডাউন যদি আগে থেকে লাগু হতো তাহলে আজকে এই দুর্দিন দেখতে হতো। 3000-এর বেশি লোক প্রতিদিন কন্ট্রোল অসুস্থ হচ্ছে। সারা দেশে প্রায় কন্ট্রোলে এসে গেছে, পশ্চিমবাংলা কন্ট্রোল বাইরে চলে যাচ্ছে। সেই জন্য ভারতীয় জনতা পার্টি নিয়ম মেনে, আইন মেনে আমরা একদিন সব আন্দোলন করেছি, বাড়িতে থেকেছি, ভার্চুয়াল র্যালি করেছি। তাই আমরা ঠিক করেছি আমাদের বক্তব্য রাখার জন্য আগামী 4 সেপ্টেম্বর গণতন্ত্র বাঁচাও স্লোগান দিয়ে প্রত্যেকটি বিডিও অফিসের সামনে ধর্ণা হবে, প্রদর্শন হবে, অবস্থান হবে। যেভাবে এখানকার সাধারণ মানুষ এবং বিরোধীদের গলাটিপে ধরা হচ্ছে, মিডিয়ার গলাটিপে ধরা হচ্ছে, যেভাবে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে, লুট করা হচ্ছে, আর এই দুর্নীতি হিংসার বিরুদ্ধে কথা বললে যেভাবে হত্যা করা হচ্ছে বিরোধী কর্মীদেরকে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদে নামতেই হবে। সাধারণ কর্মী থেকে এমএলএ কারো জীবন সুরক্ষিত নয়, সারা বছর চলেছে। এমনকি করোনা ভাইরাসের আক্রমণ ফলে যখন লোক বাড়িতে বন্দী হয়ে গেছে তখনও খুন হত্যা চলেছে। আমফানের এত বড় প্রলয়ের পরেও এই রাজনৈতিক হত্যা হিংসা বন্ধ হয়নি। স্বাধীনতা উৎসবের দিনে সকালবেলা রক্তপাতের মাধ্যমে সেই হিংসার পরিচয় দেওয়া হয়েছে। আমাদের সাধারণ কর্মীকে খুন করা হয়েছে যারা ঝান্ডা তুলতে গেছিল। হয়তো সেটা সার্বিকভাবে করোনার মতো সারা সমাজে ছড়িয়ে গেছে। হিংসা কোথায় নাই? অন্য পার্টির উপরে সামাজিক হিংসা, পারিবারিক হিংসা, এমনকি টিএমসি নিজের পার্টির মধ্যে গোষ্ঠীর হিংসা চরম পর্ব পৌঁছেছে। আইন শৃঙ্খলা বলে কিছু নাই এবং এরা কোর্টের রায় মানতে রাখে না। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে যেভাবে ওখানকার স্থানীয় টিএমসির নেতা এমএলএদেরকে গুন্ডাগিরি চালিয়েছেন, দেওয়াল ভেঙে দিয়েছেন, এটাও কল্পনা করা যায় না। একটা শিক্ষা প্রতিষ্ঠানও এদের অত্যাচারের হাত থেকে বাঁচতে পারছে না। প্রধানমন্ত্রী তার চ্যান্সেলর, কেন্দ্র সরকার দেখবে, আর রাজ্য সরকারের দায়িত্ব এই গরিমাময় ইউনিভার্সিটির সম্মান রক্ষা করে পড়ার পরিবেশ তৈরি করা। এই যে মিটিং আজকে থেকে শুরু হয়েছে, তার মধ্যে তো আসানসোলের মিটিং হওয়ার কথা রয়েছে, সেখানে কি বাবুসুপ্রি আসবেন বা দেখা যাক যদি আসতে পারেন ভালো। যেমন রায়গঞ্জের এমপি ছিলেন না মন্ত্রী, তাকে বাদ দিয়ে বৈঠক হয়েছে, হতে পারে যদি আসতে পারেন আসবেন। নাহলে সেদিন আমরা দিল্লিতে করেছিলাম, কিন্তু মনে হচ্ছে এখানেই করা ভালো। এত লোকের যাতায়াতের অসুবিধা, ট্রেন চলবে না, ট্রেন বন্ধ হয়ে গেছে। যদি সেরকম অনুকূলতা থাকে নিশ্চয়ই আসবে। অনেকে বলা হয়েছে সবাই জানে, সব সূচনা পেয়েছে। বলছি আমার একটা লাস্ট ভার্চুয়াল এটাদের সাথে যোগাযোগ করবে, দরকার তাদের সঙ্গে দিল্লিতে কথা বলতে পারেন। আমাদের নেতারা তাদের মতামত দিতে পারেন, তাদের রিপোর্ট চাইতে পারেন, তারা মতামত জানিয়ে দেবেন। এটা দুটো প্রশ্ন, সেটা হচ্ছে প্রথাগত রায় তিনি রাজ্যপালকে সরিয়ে নতুন রাজ্যপালকে নিয়োগ করা হয়েছে। এই পরিস্থিতিতে উনি সক্রিয় রাজনীতিতে আসতে চাইছেন। যদি রাজ্য বিজেপিতে উনি আসার চেষ্টা করেন বা যদি আসেন, এরকম অনেক ঘটনা ঘটেছে। প্রাক্তন রাজ্যপালরা রাজনীতিতে ফিরে এসেছেন। আমার ব্যক্তিগতভাবে জানা আছে সক্ষম পুরুষোত্তম ছিলেন লেফটেন্যান্ট গভর্নর আন্দামানে, তিনি ফিরে গিয়ে কেরালায় হয়ে স্পিকার না মন্ত্রী হয়েছিলেন। তো পার্টি যদি মনে করে প্রত্যেক ব্যক্তি গায়ে লাগাতেই পারে, তিনি মুক্ত হয়ে গেছেন, তো সেটা সেন্ট্রাল পার্টির লোকেরা নিশ্চিত মুক্তি হওয়া উচিত। বলছি যে ত্রুটি বিচ্যুতি, অসম্পূর্ণতা ইত্যাদি আছে এবং রাজনৈতিক সংঘর্ষ, পুলিশি অত্যাচারের জন্য কার্যকর্তাদের মনের মধ্যে একটা ভয় আছে, সংকোচ আছে। সেই সমস্ত জিনিসগুলো আমরা ডিটেলস খোঁজখবর করছি, কোথায় কী সমস্যা আছে।
আর সে অনুযায়ী পার্টি আগামী দিনে চলবে। আছেন আসেন আগে হয়েছিল, ঠিক হয়ে গেছে। অমিত শাহজি আবার ভর্তি হয়েছেন হসপিটালে, হাই সুগার থাকার জন্য ওনার চিন্তার ব্যাপার আছে, সেটা উনি বলতে পারবেন। হ্যাঁ নিশ্চয়ই, যারা থাকার কথা সবাই থাকার কথা। খবর রয়েছে তো পুরোনো কেস তুলে আমাদের কর্মী নেতাদেরকে ঝামেলা করার চেষ্টা হিসাবে করছে, সত্যি থাকবে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি কালকে একটা জিনিস তো যাদের নিজেদের ঘর গোছানো নেই তারা কি করে প্রতিপক্ষকে প্রত্যাঘাত করবে? ধারণা তৈরি হচ্ছে না, তৈরি করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি আগেও একসঙ্গে ছিল, আজকেও আছে, আগামী দিনেও থাকবে। আর সারা ভারতবর্ষ এইভাবে একভাবে লড়াই করে আমরা জিতেছি। পশ্চিমবাংলায় বিজেপি জিতে যাবে এটা অনেকের হজম হচ্ছে না, যারা সরকারে আছে তাদের সহ্য হচ্ছে না। মিডিয়ার লোকেদের অনেকে এটা হজম হচ্ছে যে বিজেপি জিতে যাচ্ছে, এত বিরোধিতা সত্ত্বেও। তো নতুন নতুন গল্প দিয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা হচ্ছে। আমি সাধারণ মানুষকে এবং সাধারণ কর্মীদের আশ্বস্ত করবো, এটা সেই বিজেপি যারা ভারতবর্ষের 17 রাজ্যে রাজত্ব করছে, কেন্দ্রে রাজত্ব করছে। সেখানে যেভাবে রণনীতি তারা জিতেছে সেভাবে তার ব্যতিক্রম হবে না। এই ধরনের মহাসা তৈরি করা বিভ্রান্তি দিয়ে বিজেপিকে আটকানো যাবে। কেননা আপনার বিরুদ্ধে তো অভিযোগ জমা পড়েছে বলেই আপনাকে বলা হয়েছে যে একটু রয়ে সয়ে কথা বলতে। অভিযোগ তো কেউ দলের মধ্যে করেছে, অভিযোগ করার দরকার হয় না, আপনাদের মাধ্যমে আমাদের পার্টি লোকেরা সব জানতে পারে। অভিযোগ প্রত্যাভিযোগের প্রশ্নই নেই। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি, বিশেষ পরিস্থিতি যেন সবাই হয়তো নামতে পারছে না, সেই জন্য কাজের কোনো অসুবিধা হচ্ছে না। 1 কোটি পরিবার সম্পর্ক করছি এর মধ্যেও প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে। এটা বিজেপি করতে পারে, কেউ করতে পারবে না। আমরা ভার্চুয়াল র্যালি শুরু করেছি, কোটি কোটি লোকের কাছে পৌঁছেছি। আপনারা দেখতে পাচ্ছেন যারা ভার্চুয়াল র্যালি নিয়ে হাসাহাসি করছিলেন, বিরোধিতা করছিলেন, তারা অনুকরণ করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছেন। 21শে জুলাইয়ের যে র্যালি হয়েছে তাতে কত 16,000 লোক লাইভ দেখেছে, আর মাননীয় অমিত শাহ র্যালিতে 41,000 লোক লাইভ দেখেছে। আমরা 1,39,00,000 লোকের কাছে আমাদের মাধ্যমে পৌঁছে দিয়েছি, আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বাকি আপনাদের সহযোগিতায় আর 1 কোটি লোক দেখেছে, তার আশেপাশে কেউ পৌঁছতে পারবে না। এই হিংসাতে এইসব কথাবার্তা বলা। এটা কি ঠিক যে বাবুল সুপ্রিয় বা স্বপনদাস দত্তের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা আপনারা পাচ্ছেন, আপনি পাচ্ছেন? সহযোগিতা পাওয়ার প্রশ্ন নেই, এখন তো বাইরেই আছেন, তারা দিল্লিতেই আছেন। যখন আমরা বলবো আসতে বা আসবেন মনে হবে তখন আসবেন, কাজ করবেন। সেই জন্য আমরা কোনো পাবলিক প্রোগ্রাম রাখছি না। যারা এমপিরা আছেন তারা নিজের নিজের এলাকায় ঘুরছেন, কাজ করছেন। যারা অনেকে আসতে পারছেন না, আজ বাবুল সুপ্রিয় যে আসানসোল আছেন তাকে কোয়ারেন্টাইন করে দেবেন। সেই জন্য তিনি সরকারি কাজে ওখানে ব্যস্ত আছেন। যখন অনুকূল পরিস্থিতি হবে আমরা বলবো তখন আসবেন, নিজের কাজ করবেন। আপাতত যখন পাবলিক প্রোগ্রাম বন্ধ আছে আমরা সবাইকে বলছি না। যেমন মুকুলদার মতো সিনিয়র লিডার, আমরা চাইছি না তিনি বেশি বাইরে ঘুরুন। তাকে যখন আমরা ডেকেছি উনি এসেছেন, ভার্চুয়াল র্যালিতে ভাষণ দিয়েছেন। এর মধ্যে উনি বীরভূম গিয়ে আর প্রেস কনফারেন্সও করে এসেছেন। তো সেই জন্য যারা বাকিরা ফিল্ডে কাজ করছেন সবাই করছেন। আমিও বন্ধ ছিলাম এতদিন, আমি রিসেন্ট বেরিয়েছি, মনে হচ্ছে আমার যাওয়ার দরকার। আমি উত্তরবঙ্গ গাড়ি করে প্রবাস করে গেলাম। আমাদের জোনাল যারা ইনচার্জ আছেন, আমাদের যারা আমার কাছে বসে এসেছেন, জেনারেল সেক্রেটারি, এনারা সব জেলায় প্রবাস শুরু করেছেন। ছোট ছোট বৈঠকের মাধ্যমে সংগঠনের কাজ শুরু হয়ে গেছে। মানে মুকুলদাকে আবার অ্যাক্টিভ দেখা যাবে এবার? পুরো অ্যাক্টিভ দেখা যাবে। আমরা যেদিন বলবো আপনি নাম নেমে পড়বেন। আমরাই তাকে মানা করেছি, উনি অফিসেও আসেন না। আমরা বলেছি যে আমার দরকার নেই অফিসে, বাকিদের কাউকে আসতে মানা করা হয়েছে অফিসে। আমিও ওইটুকুই যাই, হয় প্রেস কনফারেন্স বা ভার্চুয়াল র্যালির দিন। কিন্তু আমাদের অফিসে কেবল অফিসিয়াল কামের জন্য, কাজের জন্য আমরা এটা সীমিত রেখেছি। কালকে তো কৈলাসজির সঙ্গে মুকুলদা বৈঠক করেছে বেশ কিছুক্ষণ, আর অনেকে ছিলেন, সংগঠনের ব্যাপারে বৈঠক হয়েছে আজকে। এবং এই যে বৈঠক শুরু হলো, এর কি প্রোগ্রাম হবে, রূপরেখা কি হবে, রুটিন কি হবে, এই ব্যাপারে কালকে আলোচনা হয়ে গেছে। আমি কালকে থাকতে পারিনি, কারণ কি এর আগের যে বৈঠক ছিল সেখানেও আলোচনা হয়েছিল। আমরা আজকে ডাইরেক্ট এসে বৈঠক